ছি, বাবা, আপনি আমার সাথে এসব কি করছেন? আস্তে কথা বল, পাশের রুমে তোর মা আছে, শুনতে পাবে। কে শুনলো আর না শুনলো সেটা কথা না। আপনি আমার বাবা, আমার সাথে আপনি এমন করতে পারেন না। একদম চুপ কর। বাবা দেখে কি হয়েছে? আমি তোকে অনেক সুখ দিব, কেউ কিছুই জানতে পারবে না। চুপ করে আমার আদর করতে দে। নিধির বাবা কথাটা শেষ করতে নিধির সারা শরীরে হাত বুলিয়ে দিতে লাগলো। একটা নারীকে যখন কোনো পুরুষ স্পর্শ করে তখন ওই নারীটি বেশ ভালোই বুঝতে পারে ছেলেটা কোনো উদ্দেশ্য নিয়ে তাকে স্পর্শ করছে বা কেমন ভাবে স্পর্শ করছে। এই স্পর্শ ভালো না খারাপ দুটোই একটা নারী বুঝতে পারে। নিধিও বুঝতে পারছে তার বাবা তাকে যেমন ভাবে স্পর্শ করছে সেটা ভালো স্পর্শ না। নিজের বাবার চোখের দিকে তাকিয়ে নিধির আর বুঝতে বাকি নেই ওই নিঃশব্দ চোখজোড়া তাকে কে বলতে চাইছে। নিধি নিজের বাবার চোখের দিকে তাকিয়ে লজ্জায় মরে যাচ্ছে। বাবা হয়ে মেয়ের সাথে এমন কিছু কেউ করতে পারে, সেটা নিধির ধারণার বাহিরে ছিল। নিধি কান্না ভেজা কণ্ঠে নিজের বাবাকে উদ্দেশ্য করে বলল, ছি, আপনাকে বাবা বলে ডাকতে আমার ভীষণ লজ্জা লাগছে। আপনি এতটা নিচু মানসিকতার, সত্যি আমি কখনো ভাবতেও পারিনি আপনি এমন কিছু করবেন। এত রিকোয়েস্ট করছিস কেন? তোর কি এসব পছন্দ হচ্ছে না? তোর কি শরীরের মধ্যে কোনো ক্ষুধা নেই? নিজের বাবার মুখ থেকে এই সব কথা শুনে নিধি যেন লজ্জায় মরেই যাচ্ছিল। যেই মানুষটাকে বাবা বলে ডাকে আজ সেই বাবাই তার সতীত্ব হরণ করতে চাইছে। এটা একটা নারীর কাছে কতটা অসম্মানে সেটা কেবল একজন নারীই জানে। নিজের বাবার কথাটা শুনে নিধি আর নিজের চোখের জল ধরে রাখতে পারল না। টপ টপ করে ছেড়ে দিল চোখের জল। নিধিকে পরাস্ত দেখে নিধির বাবা নিজের মনের মধ্যে সাহস পেয়ে গেল। তিনি সোফার ওপর থেকে উঠে পড়ে নিধির দিকে এগিয়ে যায়। নিধির কাছে এসে আলতো করে নিধির হাতটা ধরে একটা হ্যাচকা টান দিয়ে নিধিকে নিজের কাছে টেনে নিয়ে এসে নিধির কানের কাছে ফিসফিস করে বলতে লাগলো, কেউ জানতে পারবে না, তুই আমি দুজনেই মজা নিব। অনেক সুখ দিব তোকে, আমায় ফিরিয়ে দিস না। নিধি নিজের বাবার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলতে লাগলো, আপনাকে আমি বাবা বলে ডাকি। আজ আপনি যেসব কথা বলছেন, এসব কথা যদি অন্য কেউ শুনে, তবে আজকের পর থেকে কোনো মেয়ে তার বাবাকে বিশ্বাস করতে পারবে না। সকল মেয়ে তার বাবার দিকে আর সেই সম্মানের দৃষ্টিতে তাকাতে পারবে না। প্লিজ এমন করিয়েন না আপনি। চুপ কর, অনেক বলে ফেলেছিস। আমি কি তোর নিজের বাবা নাকি? আমি তোর সৎ বাবা। তোর বাপ মরার পর তোর মা আমাকে বিয়ে করেছে। আমাদের মধ্যে এসব হলে কিছুই হবে না। সৎ? আমি তো কখনো আপনাকে সৎ বাবা বলে মনে করিনি। সবসময় আপনাকে নিজের বাবার জায়গায় রেখে ভেবেছি। আমার ভাগ্য খারাপ, তাই আমার বাবা আমায় ছেড়ে চলে গেছে। তবে আপনাকে তো বাবা বলে ডেকে সেই বাবার না থাকার কষ্টটা আমি ভুলে থাকি। এত কথা আমি শুনতে চাই না। আমার যেটা চাই আমার সেটাই দিতে হবে। আমার কথায় রাজি হয়ে যা, তা না হলে কি বাবা বলুন? তা না হলে আমি তোকে জোর করে করব। আমায় তুই চিনিস না, আমি নিজের স্বার্থের জন্য সব করতে পারি। নিধি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সৎ বাবাকে কখনো নিজের বাবার থেকে কম কিছু মনে করেনি সে। সব সময় নিজের বাবার মতোই সম্মান করে আসছে এই লোকটাকে। আজ সেই লোকটা নিধিকে বাজে প্রস্তাব দিচ্ছে। নিধি বিধাতার কাছে প্রার্থনা করছে এই দিনটি দেখার আগে তার মৃত্যু কেন হলো না। যদি আজ নিধির মৃত্যু হয়ে যেত তবে এই সামনে দাঁড়িয়ে থাকা লোকটার দিকে সে সম্মানের দৃষ্টিতে তাকাতে পারত। তবে আজ আর এই লোকটার দিকে সে সম্মানের দৃষ্টিতে তাকাতে পারছে না। নিধি কান্না করেই চলেছে। ওইদিকে নিধির সৎ বাবা নিধির দিকে লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে উনি নিধিকে চোখ দেখেই গিলে খাবে। নিধির দিকে এগিয়ে এসে উনি দৌড় করে নিধিকে নিজের বুকের সাথে চেপে ধরতে চেষ্টা করলো। নিধি কোনো মতে নিজেকে ছাড়িয়ে নিয়ে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল নিজের সৎ বাবার গালে। থাপ্পড়টা বসিয়ে দিয়ে নিধি রাগে গজগজ করতে লাগলো। নিধির হাতে থাপ্পড় খেয়ে নিধির সৎ বাবা নিচের গালে হাত দিয়ে নিধির দিকে দৃষ্টিপাত করলো। নিধি কাঁপা কাঁপা গলায় সৎ বাবার উদ্দেশ্যে বলল, আপনার গায়ে আমার হাত তুলতে হবে কেন? সেটা আমি স্বপ্নেও আশা করিনি। আজ আমি নিজের সৎ বাবাকে নয়, একটা মানুষরূপী জানোয়ার নোংরা মানসিকতার লোকের গালে থাপ্পড় বসিয়েছি। আজকের পর থেকে আপনার আর আমার মধ্যে কোনো সম্পর্ক থাকলো না। আমার গায়ে হাত তুলে তুই কি ভেবেছিস এই বাড়িতে থাকতে পারবি তুই? এখনই ঘাট ধাক্কা দিয়ে তোকে এই বাড়ি থেকে বের করে দিব। রাস্তার কুকুর বিড়াল তোকে ছিঁড়ে খাবে।
তাও ভালো, অন্ততপক্ষে নিজের মনকে এটা বলে সান্ত্বনা দিতে পারবো যে নিজের ভাগ্যের কারণে আজ এই দিনটা দেখতে হচ্ছে। তবুও আপনার মতো মানুষের থেকে ওরা ভালো। নিধি কথাটা বলতেই নিচের সৎ বাবার সামনে দিয়ে হনহন করে চলে যায় নিচের রুমে। নিচের রুমে এসে ধপাস করে বিছানায় বসে পড়ল নিধি, যাকে এতটা বছর ধরে নিচের বাবার চোখে দেখে এসেছে, যার দিকে দৃষ্টিপাত করতে সম্মানে বুক ভরে উঠত, আজ সেই মানুষটাকে বাবা বলতেই লজ্জা লাগছে। নিধি কখনো চিন্তাও করতে পারেনি যে তার বাবা তার সাথে এমন কিছু করবে। ছোটবেলা থেকে এই লোকটাকে একজন আদর্শ মানুষ ভাবত নিধি। হয়তো তখন নিধির শরীরে যৌবনের স্বাদ ছিল না। নতুন যৌবনের গন্ধ সৎ বাবার নাকে যেতেই সে পাগল হয়ে উঠেছে। বাবা মেয়ের মধ্যে আছে পৃথিবীর সবথেকে পবিত্রতম ভালোবাসার সম্পর্ক। তবে কিছু লোক আছে যারা এই পবিত্র শব্দকে এতটা নিচু করে ফেলে যে যা ভাষায় প্রকাশ করার মতো নয়। নিধি কান্না করছে আর ভাবছে নিজের বাবার কথা। আজ যদি নিধির বাবা বেঁচে থাকতো তবে হয়তো এই দিনটাকে কোনো দিন দেখতে হতো না। বেশ কিছুদিন ধরে নিধি লক্ষ্য করছে তার সৎ বাবা তার দিকে বাজে দৃষ্টিতে তাকাচ্ছে। বিষয়টা নিজের মাকে বলার পরেও কোনো লাভ হলো না। নিধির মা সরাসরি বলে দিয়েছে এই বাড়িতেই থাকতে হলে তাকে সবকিছু মেনে নিয়ে থাকতে হবে। নিধির আর এই দুনিয়ায় আপন বলতে কেউ থাকলো না। নিধি আর কিছু ভাবতে পারল না। নিজের সম্মান নিয়ে এই বাড়ি থেকে পালিয়ে বাঁচতে হবে তাকে। নিধি নিজের জামাকাপড় গুছিয়ে নিয়ে রাতের আধারে বাড়ি থেকে বেরিয়ে যায়। এত বড় শহরে নিধি কোথায় যাবে তা সে জানে না। কিছু দূর হাঁটার পর হঠাৎ করেই নিধি দেখতে পায় 3 থেকে 4 জন লোক রাস্তার পাশে বসে মদ্যপান করছে। নিধি তাদেরকে দেখেও না দেখার মতো করে হাঁটতে লাগলো। লোকগুলো নিধিকে একা দেখে উঠে দাঁড়ালো। নিধিও ভয় পেতে লাগলো। কিছু দূর হাঁটার পর হঠাৎ করে একটা ছেলে নিধির সামনে চলে এলো আর নিধিকে উদ্দেশ্য করে বলল, কি গো, এখানেই দাঁড়িয়ে থাকবে? বলি, রাগ করে আমায় একা রেখে এমনভাবে ঘোরাঘুরি করা একদম উচিত নয়। ছেলেটার কথা শুনে নিধি চমকে যায় ভীষণ। নিধি কিছু বুঝে ওঠার আগে ছেলেটা নিধির হাত ধরে ফেলল। নিধি অবাক হয়ে গেছে। ছেলেটাকে কিছু বলার ভাষা যেন তার নেই। নিধি অপলক দৃষ্টিতে ছেলেটার দিকে তাকিয়ে আছে। ছেলেটা নিধিকে উদ্দেশ্য করে ফিসফিস করে বলল, প্লিজ কিছুই মনে করিয়েন না, এই লোকগুলো ভালো না, তাই আপনার সাথে এভাবে কথা বললাম। আপনি আমার সাথে চলুন, সেফ থাকবেন। জি ঠিক আছে, আপনার নামটা? জি, আমার নাম নীরব। নীরব নিজের নামটা বলতেই নিধিকে নিয়ে হনহন করে চলে যায়। লোকগুলো নিধির পাশে নীরবকে দেখে আবার ঠাই বসে পড়ল। নীরব নিধিকে নিয়ে অনেক দূর চলে আসার পর নিধিকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, আপনার থেকে তো জানা হলো না আপনি কোথায় যাবেন। এই দুনিয়ার যাওয়ার মতো কোনো নির্দিষ্ট জায়গা আমার নেই। ও, তাহলে এখন কোথায় যাচ্ছেন? জানি না কোথায় যাচ্ছি, দেখি আল্লাহর দুনিয়াতে আর ছোট নয়, একটা না একটা জায়গায় ঠাই ঠিকই হয়ে যাবে। তা তো ঠিক বলেছেন, তবে কোনো নির্দিষ্ট জায়গা ছাড়া অন্য কোথাও থাকাটা আপনার জন্য সেফ হবে না। কি আর করব বলুন, যদি মাথা গোজার ঠাঁই না পাই কোথাও, তবে আর কি আত্মহত্যা করে নিজেকে শেষ করে দেব। নিধির কথার কোনো মানে নীরব বুঝতে পারল না। নীরব কিছু সময় নিশ্চুপ থাকলো। একে তো নিধি একটা মেয়ে, তার উপর রাত, একা ছেড়ে চলে যাওয়াটাও ঠিক নয়। নীরব অনেকটা সময় ভাবনা চিন্তা করার পর নিধিকে বলল, আচ্ছা, আপনার যদি আপত্তি না থাকে তবে আমার সাথে আপনি যেতে পারেন। ভয় নেই, আমি খারাপ লোক না। আমার বাড়িতে বাবা মা আছে, আপনার কোনো ভয় নেই। আমি জানি আপনি কেমন, কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব তা আমি জানি না। তবে আপনি যদি না থাকতেন তবে আমার অনেক বড় বিপদ হয়ে যেত। বুঝেছি আমি, চলুন তাহলে। নীরব নিধিকে নিয়ে নিজের বাড়ির দিকে চলতে লাগলো। নীরব সবে মাত্র অফিস শেষ করে বাড়িতে ফিরছিল। ফিরতি পথে নিধিকে একা দেখে আর ওই লোকগুলোকে দেখে নীরব নিধিকে হেল্প করতে ছুটে গেছে। একটা মেয়েকে একা ছাড়াটা উচিত হবে না ভেবে নিধিকে নিজের সাথে করে নিয়ে বাড়ি ফিরছে নীরব। নীরবের পরিবারে তার বাবা মা ছাড়া আর কেউ নেই। নীরব নিধিকে নিয়ে নিজের বাড়ি আসতে নীরবের মা নিধিকে দেখে চমকে যায়। উনি নীরবকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলতে লাগলো, এই কি নীরব, তুই আমাদেরকে না জানিয়ে বিয়ে করে বউ ঘরে নিয়ে এসেছিস? এমনটা তুই করতে পারলি? এই দিনটা দেখার জন্য তোকে আমরা এত কষ্ট করে মানুষ করেছি। উফ মা, তুমিও না, আগে পরিচিত হয়ে নাও,
ও হলো নিধি। আজ থেকে ও আমাদের বাড়িতেই থাকবে। বাহ, বৌমার নামটা তো ভারী মিষ্টি। যাক, অবশেষে বিয়ে করে আমাদের আশা পূর্ণ করলি। এখন শুধু একটা নাতি চাই আমার। নীরবের মায়ের কথা শুনে নিধি ভীষণ লজ্জা পেল। নিধি মাথা নিচু করে ফেলল লজ্জায়। নীরব তার মায়ের দিকে খানিকটা বিরক্ত নিয়ে তাকালো। নিধির সামনে নীরবের মান সম্মান চলে যাচ্ছে। নিধি নিজের মাকে ধরে রুমের মধ্যে নিয়ে গিয়ে সব কথা বলল। নীরবের মা নীরবের সব কথা শুনে হতাশ হয়ে যায়। উনি ভীষণ আশা করেছিল যে নীরব হয়তো বিয়ে করে নিয়ে এসেছে। নিজের ছেলের বিয়েটা দেখার জন্য উনি ভীষণ উদ্গ্রীব হয়ে আছে। এই জন্মে হয়তো তার এই আশাটা আর পূরণ হবে না। নীরবের মা একটা দীর্ঘশ্বাস ফেলে নিধিকে উদ্দেশ্য করে বলল, সরি মা, আমি ভেবেছিলাম এই ফাজিল ছেলেটা বিয়ে করে আমার জন্য একটা মেয়ে নিয়ে এসেছে, তাই ওই কথাগুলো বলেছি। তুমি কিছু মনে করো না। না মা, ঠিক আছে, ভুল মানুষ মাত্রই হয়। আর আপনি আমার বড়, আমার সরি বলতে হবে না। এই তো আমার লক্ষ্মী মেয়ে। এখন আমার সাথে চলো। চোখ মুখ তো এমনিতেই শুকিয়ে গেছে। খাবার দিচ্ছি, খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে নাও। জি। নীরব ও নিধির বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়ে খাবার খেয়ে নিল। নীরবের মা খাবার দিয়ে নিধির সাথে বসে বসে গল্প করতে লাগলো। নীরব নিধি আর নিজের মায়ের গল্প শুনছে। নীরবের মা এত কথা এর আগে কখনো বলেছে বলে নীরবের মনে পড়ছে না। নিধির সাথে এমনভাবে কথা বলছে যে মনে হচ্ছে যে নিজের মেয়ের সাথে মন খুলে কথা বলছে তার মা। রাতের খাবার শেষ করে নিধি নিজের রুমে চলে যায়। নীরবও নিজের রুমে যাবে। নিধির রুমের সামনে দিয়ে নীরব যাচ্ছে। ঠিক এমন সময় নীরব দেখতে পায় নিধি নিজের রুমে বসে কান্না করছে। নিধিকে কান্না করতে দেখে নীরব নিধির রুমে চলে আসলো। নিধিকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে নীরব বলল, কি হয়েছে? এমন ভাবে কান্না করছেন কেন? এমনি কান্না করছি। আপনি এখনো ঘুমাতে যাননি? এখনই যাচ্ছিলাম। আমার মনে হচ্ছে আপনার মন খারাপ। আমি কি আপনার মুড ভালো করে দিতে পারি? আপনি না আসলেই একটা অদ্ভুত মানুষ। আমার মন আপনি ভালো করবেন কেমন করে? সেটা আমার উপর ছেড়ে দিন। দেখুন আমি কেমন করে আপনার মন ভালো করে দেই। ওকে, চেষ্টা করে দেখুন। আমিও দেখি আপনি কেমন করে মন ভালো করেন। নীরব নিধির থেকে অনুমতি পেতেই বিভিন্ন কথা বলতে থাকলো। নিধি নীরবের কথাগুলো শুনে হাসতে লাগলো। নীরবও চাইছে নিধিকে প্রচুর হাসাতে, কারণ একটা মানুষের মন ভালো করার জন্য তাকে অনেক হাসতে হয়। নীরব সেই কাজটাই করছে। নিধি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাওয়ার অবস্থা হয়ে যায়। নীরব নিধিকে উদ্দেশ্য করে মুচকি হেসে বলল, কি জনাবা, মন ভালো হয়ে গেল তো? আপনি এতটা রসিক কেন? আমি কল্পনাও করতে পারিনি আপনি এক মুহূর্তেই আমার মুখ ঠিক করে দিবেন। জি, আমাকে বোঝা এতটা সহজ নয়। এখন লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ুন। আমিও যাচ্ছি, ঘুমাতে হবে। নীরব নিধির থেকে বিদায় নিয়ে সোজা নিজের রুমে চলে যায়। প্রথম দেখায় নিধিকে নীরবের ভীষণ পছন্দ হয়। নিধি নিজের অতীত নিয়ে কথা বলতে ইচ্ছুক নয়, আর নীরবও নিধির অতীত নিয়ে জানার ইচ্ছে পোষণ করেনি। নীরব চায় নিধি তার বর্তমান হোক। অতীত ঘেটে কি লাভ? সকাল হতেই নিধির ঘুম ভেঙে যায়। নিধি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে আসে। রান্নাঘরে আসতেই নিধি দেখতে পায় নীরবের মা সকল রান্না শেষ করে দিয়েছে। নিধিকে দেখে নীরবের মা বলল, আচ্ছা নিধিমা, তুমি এত সকালে উঠেছো কেন? আরো একটু ঘুমিয়ে নিতে। না, আমি রোজ সকালেই উঠি। আপনি একা একা সব কাজ করলেন কেন? আমায় ডাকলেই তো হতো। না মা, তোমার একটু বিশ্রামের প্রয়োজন, তাই আমি ডাকিনি। আচ্ছা নিধি, তোমার একটা কথা বলার ছিল। কি জানি কি না কি ভাবো তুমি? নিজের মেয়েকে কথা বলার আগে এত সংকোচ করতে হয় না। আপনি বলুন, কি বলবেন? মা, আমি তোমার চিরদিনের জন্য এই বাড়িতে বন্দি করতে চাই। নীরবের সাথে বিয়ে দিয়ে তোমার সারা জীবন নিজের মেয়ে করে রাখতে চাই। তুমি কি আমার ইচ্ছা পূরণ করবে? নীরবের মায়ের কথা শুনে নিধি ভীষণ চিন্তায় পড়ে যায়। নিধি এখনো এসব বিষয় নিয়ে ভাবেনি। এমনিতেই নিধির ওপর দিয়ে যে ঝড় গিয়েছে তার রেশ এখনো কাটেনি। নিধির এইসব বিষয়ে ভাবতে আর নীরবকে জানতে আরো সময়ের প্রয়োজন। নিধি মাথাটা নিচু করে নীরবের মাকে উদ্দেশ্য করে বলল, মা, আপনার কথায় কোনো ভুল নেই, কিন্তু মা আমি এখন এসব বিষয়ে ভাবছি না। আমার একটু সময়ের প্রয়োজন।
আমি নীরবকে আরো কাছে থেকে জানতে চাই। হ্যাঁ, তা তো অবশ্যই। তুমি নীরবকে জানবে, নীরব তোমাকে জানবে, তবে তো একটা সম্পর্ক সামনের দিকে ভালোভাবে এগোবে। জি মা, আমিও সেটাই চাই। ঠিক আছে মা, তুমি যেমন বলবে তেমনই হবে। এখন নাস্তা করতে যাও, নাস্তা শেষে আমরা মা মেয়ে মিলে গল্প করব। নিধি নীরবের মায়ের কথা শুনে মুচকি হাসল। এই পরিবারকে ছেড়ে এত তাড়াতাড়ি আরও একটা পরিবার নিধি পাবে সেটা হয়তো সে কল্পনাও করতে পারেনি। তবে ভাগ্যের উপর কারোর জোর চলে না। নিধি নাস্তা করছে আর নীরবের কথা ভাবছে। ছেলেটা আর যাই হোক কখনো নিধিকে কষ্ট দিবে না। একটা সম্পর্ক তৈরি হতে একটু সময় লাগে, তবে ভালোবাসা তৈরি হতে বেশি সময় লাগে না। নিধি নিজের ভবিষ্যৎ নীরবের সাথে কাটাতে চায়, তবে আরও একটু সময় নিয়ে তারপর সে বলবে তার মনের কথা। বাবা মেয়ের মাঝে আছে পৃথিবীর সব থেকে পবিত্র একটা সম্পর্ক। কিছু মানুষরূপী জানোয়ার সেই পবিত্র সম্পর্ককে নষ্ট করে দিচ্ছে। নিজের মন মানসিকতা বদলাতে হবে, তবেই সমাজ বদলে যাবে। নিধি আর নীরবের জন্য দোয়া করবেন, তার যেন সবসময় ভালো থাকতে পারে।